We will find those who did it, and we'll bring them to justice. যদি বলি পৃথিবীতে এমন একজন মানুষ আছে যাকে ধরার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে পুরো 1 দশক ধরে দৌড়ঝাঁপ করতে হয়েছে, তাহলে কেমন লাগবে? শুধু 1 দশকের অপেক্ষাই নয়, কোটি কোটি ডলার খরচের পাশাপাশি হাজারো গোয়েন্দা মোতায়েন করতে হয়েছিল। আর যাকে ধরার জন্য এত চেষ্টা, এত আয়োজন, সেই মানুষটার নাম ছিল ওসামা বিন লাদেন। One man, a mastermind of terror, orchestrated the deadliest attack in history. Osama bin Laden, the face of global fear. জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এক সৌদি ব্যবসায়ীর ছেলে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি, এবং দীর্ঘ 10 বছর চেষ্টার পর আমেরিকা কিভাবে তাকে খুঁজে পেয়েছিল। যেই মানুষটাকে ধরতে যুক্তরাষ্ট্রকে টানা 10 বছর লড়াই করতে হয়েছিল, সে কিন্তু জন্ম থেকেই এমন ছিল না। ওসামা বিন লাদেন জন্মেছিলেন 1957 সালে সৌদি আরবের রিয়াদ শহরে। তিনি ছিলেন সৌদি আরবের ধনী ব্যবসায়ী মোহাম্মদ বিন লাদেনের ছেলে। তার বাবা ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রিয়েল এস্টেট ডেভেলপার, যিনি সৌদি রাজ পরিবারের সঙ্গে বিশাল সব মেগা প্রজেক্টে কাজ করেছেন। আর আশ্চর্যের বিষয় হলো, একজন সাধারণ ইয়েমেনি অভিবাসী থেকে তার বাবার উত্থান হয়েছিল, আর সেই পরিবারই একসময় সৌদি আরবের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে জায়গা করে নেয়। ওসামা ছিলেন পরিবারের অসংখ্য সন্তানের মধ্যে একজন। প্রায় 50-এরও বেশি ভাই বোনের মধ্যে তার অবস্থান ছিল 17তম। শুনে অবাক লাগতে পারে, এমন এক বিশাল পরিবারে জন্ম নিয়েও ছোটবেলা থেকেই লাদেন ছিলেন একেবারেই চুপচাপ স্বভাবের। শৈশবে তিনি জেদ্দার এলিট স্কুলে পড়াশোনা করেছেন। ধনী পরিবারের সন্তান হলেও বিলাসী জীবনযাপন তার ভেতরে তেমন প্রভাব ফেলেনি, বরং ধর্মীয় শিক্ষা ও ইসলামী মতাদর্শের প্রতি তিনি বেশি আকৃষ্ট হয়ে পড়েন। কিশোর বয়স থেকেই তার চিন্তা চেতনায় ঝোঁক ছিল ধর্মীয় রাজনীতির দিকে। তিনি পড়াশোনার পাশাপাশি ঘোড়ায় চড়া, শিকার এবং মরুভূমির কঠিন জীবনযাপনে নিজেকে অভ্যস্ত করে তুলেছিলেন। এটি অন্যান্য ভাইবোনদের থেকে তাকে আলাদা করেছিল। অন্য ভাইবোনরা যখন বিলাসিতা আর ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত, তখন ওসামা ছিলেন একদম ব্যতিক্রম। ছোটবেলা থেকেই তিনি বিশ্বাস করতেন, জীবন কেবল বিলাসিতার জন্য নয়, বরং কোনো বড় উদ্দেশ্যের জন্যই বেঁচে থাকা উচিত। এই অদ্ভুত ব্যক্তিত্বের কারণেই তার ভাইবোনরা তাকে অনেকটাই দূরত্বে রাখত। বলা হয়, যখন ওসামার বয়স মাত্র 10 বছর, তখন তার বাবার অকাল মৃত্যুর পর ওসামার ভেতর আরও গভীর পরিবর্তন আসে। বাবা মাকে হারানো কিশোর ওসামা ধীরে ধীরে অন্যদের চেয়ে ভিন্ন এক মানসিক জগতে ডুবে যেতে শুরু করে। ভাবুন তো, 50-এরও বেশি ভাই বোনদের মধ্যে একজন, যার কাছে অর্থ, বিলাসিতা, শিক্ষা সবই হাতের নাগালে ছিল। তবুও সে ধনী ব্যবসায়ী পরিবারের আর 10টা ছেলের মতো হয়নি, বরং একেবারেই বিপরীত দিক বেছে নিল। অনেকেই হয়তো কল্পনাও করতে পারত না এই লাজুক ধর্মপ্রাণ ছেলেটাই একদিন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং তথাকথিত ভয়ঙ্কর নাম। ওসামার জীবনের মোড় ঘুরেছিল 1980-এর দশকে, যখন আফগানিস্তানে শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সেনা পাঠায়। সোভিয়েতদের বিরুদ্ধে লড়াইয়ে তখন বহু দেশ, বিশেষ করে আমেরিকা এবং সৌদি আরব, গোপনে আফগান মুজাহিদিনদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছিল। এই যুদ্ধই হয়ে উঠেছিল শীতল যুদ্ধের অন্যতম বড় অধ্যায়, আর সেখানেই প্রবেশ ঘটে ওসামা বিন লাদেনের। ওসামা তখন তরুণ, তবে তার হাতে ছিল বিপুল অর্থ আর পরিবারের প্রভাব। তিনি আফগানিস্তানে এসে মুজাহিদিনদের সহায়তা করতে শুরু করেন। শুধু অর্থই নয়, তিনি যুদ্ধের জন্য অবকাঠামোও তৈরি করেছিলেন, যেমন ট্রেনিং ক্যাম্প, বাংকার, সড়ক এবং টানেল। আশ্চর্যের বিষয় হলো, একজন কনস্ট্রাকশন ব্যবসায়ীর ছেলে, যে কিনা বিলাসবহুল জীবন কাটাতে পারত, সেই কিনা নিজ হাতে পাহাড়ে ঘুরে ঘুরে যোদ্ধাদের জন্য ঘাঁটি তৈরি করেছিলেন। প্রথম দিকে তিনি শুধু অর্থ দিয়ে সহায়তা করলেও ধীরে ধীরে ওসামা নিজেও অস্ত্র হাতে নিয়ে লড়াইয়ে অংশ নেন।
এতে মুজাহিদিন যোদ্ধারা তাকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। তার সাহসী উপস্থিতি আর সংগঠনের দক্ষতা তাকে মুজাহিদিনদের মধ্যে একজন নেতা হিসেবে পরিচিতি দেয়। অনেক তরুণ যোদ্ধাই তখন তাকে অনুসরণ করতে থাকে। অবশেষে আফগান যুদ্ধ শেষ হওয়ার পর মনে হয়েছিল সবকিছুই হয়তো আগের মতোই শান্ত হয়ে যাবে, কিন্তু বাস্তবে হলো পুরোপুরি উল্টোটা। কারণ তার পরপরই জন্ম নিল এক নতুন সংগঠন, যার নাম ইতিহাসে এখনো আলোচিত কিংবা সমালোচিত। যেই সংগঠনের নাম শুনলে আজও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বুকে কাঁপুনি ধরে যায়। বলছিলাম আল কায়দার কথা। 1988 সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছাড়ার আগের সময় ওসামা বিন লাদেন এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী গঠন করেন আল কায়দা। আরবি ভাষায় এর অর্থ দ্য বেজ বা ঘাঁটি। আফগান যুদ্ধের সময় তৈরি করা নেটওয়ার্ককে স্থায়ী রূপ দিতে গিয়েই এই সংগঠন গড়ে ওঠে। এক কথায় এটি ছিল এক ধরনের প্ল্যাটফর্ম, যেখানে যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধারা একত্র হয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারত। প্রথম থেকেই আল কায়দার মূল উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতি এবং পশ্চিমা প্রভাব হ্রাস করা। বিশেষ করে 1990-এর দশকে যখন মার্কিন সেনারা সৌদি আরবে মোতায়েন হয়, তখন ওসামা এটিকে অগ্রহণযোগ্য বলে মনে করেন। তার দৃষ্টিতে বিদেশি সৈন্যদের উপস্থিতি মুসলিম ভূমিতে এক ধরনের দখলদারিত্ব। আল কায়দা শুধু একটি সংগঠনই ছিল না, বরং এটি হয়ে ওঠে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত অঞ্চলে তৈরি হয় প্রশিক্ষণ শিবির, যেখানে বিভিন্ন দেশের তরুণরা গোপনে এসে প্রশিক্ষণ নিত। জানা যায় 1990-এর দশকে শত শত যোদ্ধা এই ক্যাম্পগুলোতে যুদ্ধ কৌশল, অস্ত্র ব্যবহার এবং যোগাযোগের কৌশল শিখেছিল। শুধু তাই নয়, আল কায়দা ধীরে ধীরে তৈরি করে একটি বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা, যাতে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপেও তাদের প্রভাব ছড়িয়ে পড়ে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, আল কায়দার অনেক ফান্ডিংয়ে এসেছিল ব্যবসায়িক নেটওয়ার্ক আর দাতব্য সংস্থার আড়ালে। প্রকাশ্যে এগুলোকে চ্যারিটি বা সাহায্য সংস্থা বলা হলেও ভেতরে ভেতরে অনেক অর্থ চলে যেত গোপন কার্যকলাপে। ফলে বাইরের দুনিয়া প্রথমে বুঝতেই পারেনি কত বড় এক নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। এভাবেই জন্ম নেয় আল কায়দা, যা পরবর্তীতে বিশ্ব ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে যায়। একসময় এই নেটওয়ার্কই পরিণত হয় আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথায়। এই মাথা ব্যথার অংশ হিসেবে 1998 সালের 7ই আগস্ট একই দিনে পূর্ব আফ্রিকার দুটি দেশ, কেনিয়া এবং তানজানিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কয়েক মিনিটের মধ্যে শহর জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো স্পষ্টভাবে ঘোষণা করে এর পেছনে আছে ওসামা বিন লাদেনের নেটওয়ার্ক আল কায়দা। এরপর থেকেই বিন লাদেন নামটি আন্তর্জাতিক সংবাদ শিরোনামে জায়গা পেতে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়। 2000 সালের অক্টোবরে ইয়েমেনের উপকূলে দাঁড়িয়ে থাকা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কোলে আঘাত হানে একটি ছোট নৌকা। এই ঘটনাও কাঁপিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। এর ঠিক 1 বছর পর আসে সেই দিন, যা বিশ্ব ইতিহাসকেই পাল্টে দেয়। 2001 সালের 11ই সেপ্টেম্বর ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা ঘটে। 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করা হয়, যার দুটো সরাসরি আঘাত হানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ারে। মুহূর্তেই টাওয়ারগুলো ভেঙে পড়ে যায়। সেই ভয়াল দৃশ্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টিভিতে দেখেছিল। তদন্তে বেরিয়ে আসে এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল ওসামা বিন লাদেন। এর পরপরই প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা দেন, "We will hunt him down." The United States will hunt down and punish those responsible for these cowardly acts. এভাবেই যুক্তরাষ্ট্রে শুরু হয় সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল মানুষ খোঁজার অভিযান। তবে এতটুকু বলাই যায় যে এই ঘটনার পর আর কোনো সন্দেহই রইল না। ওসামা বিন লাদেন তখন থেকেই মোস্ট ওয়ান্টেড ম্যান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যবস্তু হয়ে ওঠে। 9/11-এর কয়েক মাস আগেও ওসামা বিন লাদেনের নাম বিশ্বজুড়ে এতটা পরিচিত ছিল না, কিন্তু হামলার পর যুক্তরাষ্ট্র তার পেছনে $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় পুরস্কার ঘোষণাগুলোর একটি।
এইভাবেই একের পর এক ঘটনার মধ্য দিয়ে ওসামা বিন লাদেন বিশ্ববাসীর চোখে পরিণত হন এক অন্ধকারময় চরিত্রে। 9/11-এর হামলার পরপরই আমেরিকা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগল। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা দিলেন ওয়ার অন টেরর। ইতিহাসে এই প্রথমবার যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সরাসরি একটি ব্যক্তিকে টার্গেট করে যুদ্ধ শুরু করল, আর সেই ব্যক্তিটি ছিলেন ওসামা বিন লাদেন। 2001 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা আফগানিস্তানে হামলা চালায়। খুব অল্প সময়ই তালেবান সরকার ভেঙে পড়ে। সবাই আশা করেছিল এবার হয়তো ওসামা ধরা পড়বে, কিন্তু অবাক করা বিষয় হলো সে তখন পালিয়ে যায় আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা তোরাপোড়ায়। মার্কিন সেনারা তখন প্রায় নিশ্চিত ছিল ওসামা এই পাহাড়ের ভেতরেই লুকিয়ে আছে, কিন্তু কঠিন পাহাড়ি গুহা আর সীমান্তবর্তী জটিল ভূগোলের কারণে সে অদৃশ্য হয়ে যায় সবার চোখের সামনে থেকেই। এরপর শুরু হলো এক দীর্ঘ খোঁজ। CIA, FBI থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো একসাথে কাজ করেও তাকে খুঁজে বের করতে পারছিল না। প্রযুক্তি, স্যাটেলাইট, ড্রোন সবই ব্যবহার করা হলো, কিন্তু কোথাও তার ছায়া পর্যন্ত মিলল না। এবার 2007 সালের শেষের দিকে CIA এক নতুন সূত্র পায়, যার মধ্যে অন্যতম খবর ছিল ওসামা তার চারপাশের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতো না। তার খবর বাইরে পৌঁছাতো কয়েকজন বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে। CIA সেই বার্তাবাহকদের মধ্যে একজনকে শনাক্ত করে, যার নাম ছিল আবু আহমদ আল কুয়েতি। তারপর CIA সেই ব্যক্তিকে ট্র্যাক করতে শুরু করে, কারণ ধারণা করা হচ্ছিল যার সাথে সে নিয়মিত দেখা করে সেই ব্যক্তি আসল লক্ষ্যবস্তু। অবশেষে 2010 সালে গোয়েন্দারা এক অদ্ভুত বাড়ির খোঁজ পান পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে। চারদিক উঁচু দেয়াল দিয়ে ঘেরা, ভেতরে ইন্টারনেট বা ফোন সংযোগ নেই, আর বাসিন্দারা বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ করে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বাড়ির বারান্দায় প্রায়ই এক লম্বা দাড়িওয়ালা মানুষকে দেখা যেত, কিন্তু তাকে কখনো ছবি বা ভিডিওতে ধরা যায়নি। এই অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থাই CIA-এর সন্দেহকে নিশ্চিত করে যে এই বাড়িতেই লুকিয়ে আছেন ওসামা বিন লাদেন। এমনকি এই কম্পাউন্ডে থাকার সময় ওসামার কাছে না ছিল ইন্টারনেট, না ছিল মোবাইল ফোন। তিনি বাইরের দুনিয়ার খবর জানতেন পুরনো টেলিভিশন আর বার্তাবাহকের পাঠানো তথ্য থেকে। আর তার ছেলেরা বাইরে গেলেও তারা কখনোই ফোন ব্যবহার করত না, কারণ সামান্যতম ভুলেই হয়তো আমেরিকার ড্রোন আঘাত হানতে পারত। অবশেষে 2011 সালের 1 মে গভীর রাতে পুরো বিশ্ব যখন ঘুমিয়েছিল, তখন পাকিস্তানের অ্যাবোটাবাদের আকাশে নিঃশব্দে এগিয়ে এলো দুটো বিশেষ হেলিকপ্টার, যেগুলোতে ছিলেন মার্কিন নেভি সিল টিম 6-এর সবচেয়ে প্রশিক্ষিত সেনারা। তাদের একটাই মিশন, লাদেনকে হাতে নাতে ধরা। তাদের সেই অপারেশনের কোড নেম দেয়া হয়েছিল অপারেশন নেপচুন স্পিয়ার। CIA মাসের পর মাস নজরদারি চালানোর পর এই রাতটিকেই বেছে নেয়। স্থানীয় সময় রাত প্রায় 12টার দিকে হেলিকপ্টারগুলো কম্পাউন্ডের কাছে এসে নেমে পড়ে, কিন্তু হঠাৎই এক হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যায় পড়ে ক্র্যাশ করে বসে। শুরুতেই এমন ঘটনা ঘটলে যে কোনো মিশন ভেস্তে যেতে পারত, কিন্তু অবাক করা বিষয় হলো সিল টিম শান্তভাবেই পরিস্থিতি সামলে নেয় আর অভিযান চলতে থাকে। এরপর সৈন্যরা দ্রুতই সেই কম্পাউন্ডে প্রবেশ করে আর ঘরের কোনায় কোনায় তল্লাশি নিতে শুরু করে। রাত ভর চলা অ্যাকশনে মাত্র 40 মিনিটেই শেষ হয়ে যায় 10 বছরের লুকোচুরি। শেষমেশ আমেরিকান সৈন্যরা ওসামা বিন লাদেনকে খুঁজে পায় এবং সে নিহত হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন লাদেনকে নির্মূল করা হয়েছে। The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. যদিও ঠিক কিভাবে তিনি নিহত হয়েছিলেন তা নিয়ে নানা সূত্রে ভিন্ন ভিন্ন দাবি আছে। কেউ বলেন মাথায় গুলি, কেউ বলেন অন্যভাবেই। তবে এতটুকু নিশ্চিত যে ওই রাতেই লাদেনের চ্যাপ্টারের সমাপ্তি ঘটে। কিন্তু এর পরপরই শুরু হয় আরেক বিতর্ক। মার্কিন কর্মকর্তারা জানান ইসলামী রীতি মেনে মাত্র 24 ঘন্টার মধ্যেই লাদেনের দেহকে সমুদ্রে সমাহিত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সারা পৃথিবীতে নানা প্রশ্ন ওঠে। কেন সমুদ্রে? কেনই বা এত তাড়াহুড়া? কেন কোনো ছবি বা ভিডিওই প্রকাশ করা হলো না? অ্যাবোটাবাদের মতো সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এত বিশাল একটি কম্পাউন্ড তৈরি হলো, অথচ কেউ কিছুই জানল না।
এটা কি বিশ্বাসযোগ্য? অনেকেই মনে করেন পাকিস্তানের ভেতরকার কিছু প্রভাবশালী ব্যক্তি হয়তো জানতেন, আবার কেউ কেউ বলেন পুরো ব্যাপারটাই পাকিস্তান সরকারের অজানাতেই ঘটেছে। তবে সত্য যাই হোক না কেন, এতটুকু নিশ্চিত করে বলা যায় যে মাত্র এক রাতেই শেষ হয়েছিল 10 বছরের এক ঐতিহাসিক অনুসন্ধান। পৃথিবীর সবচেয়ে বেশি খোঁজা মানুষটিকে খুঁজে পাওয়া গিয়েছিল এক নিঃশব্দ মধ্যরাতে। কিন্তু আজও বিতর্ক রয়ে গেছে। অভিযানটির ব্যাপারে মানুষকে যেমনটা বলা হয়েছে, বাস্তবে কি ঠিক তেমনটাই হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক অজানা রহস্য যা আজও আমাদের কাছে অজানা? সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরেছেন। আর এমনই অজানা এবং ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।